চলে এসেছি আসানসোল রেল স্টেশন। এখান থেকে যাব আজকে, ছুটি শেষ, যাচ্ছি আবার জায়গার মানুষ জায়গায়। এখন সময় বিকেল 4:30। চলে এসেছি আমরা এখন আসানসোল স্টেশনে। এখান থেকে আজ ফেরার পালা। এটা হলো আসানসোলের টিকিট কাউন্টারটা। শ্রীহানের বাবা গেছে টিকিট কাটতে। আসলে আমাদের ট্রেনটা তো এখান থেকে নেই, আছে ডানকুনি থেকে। তো আমরা এখন এখান থেকে ট্রেন ধরে যাব বর্ধমান। বর্ধমান থেকে আরও একটা ট্রেন ধরে তারপরে ডানকুনি পৌঁছাবো। আর এই পুরো জার্নিটা আমরা যেহেতু লোকাল ট্রেনে করব, তাই শ্রীহানের বাবা এসেছিল টিকিট নেওয়ার জন্য। শিলং থেকে এবারে এসেছিলাম আমরা 3 জন, কিন্তু যাচ্ছি 4 জন। মানে এবারে আমাদের সাথে শ্রীহানের কাকাও যাচ্ছে কদিনের জন্য ওখানে ঘুরতে। ও যেহেতু এখানে ছুটিতে এসেছে, ওরও তো খুব বেশি ছুটি থাকে না, তাই মাত্র 3 থেকে 4 দিনের জন্যই আমাদের সাথে ও যাবে। আমাদের মেন ট্রেনটা যেহেতু ডানকুনি থেকে রয়েছে, আর ট্রেনের অ্যাপগুলোতে না টাইমগুলো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, ভীষণ কনফিউজিং একটা টাইম দেখানো হচ্ছে। তাই কখন বেরোবো সেটা ঠিক করে উঠতে পারছিলাম না। শেষে মোটামুটি একটা টাইম আন্দাজ করে সকলে মিলে 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখন ওই 4:30 বাজছে। স্টেশনে এসে টিকিট কাটাও হয়ে গেছে। এবার যাচ্ছি আমরা একটা ওয়েটিং রুমে। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরেই চলে আসবে আমাদের লোকাল ট্রেন। আসানসোল থেকে গুয়াহাটি পৌঁছানোর বেশ কয়েকটা ডাইরেক্ট ট্রেন কিন্তু ছিল, তবে এত তাড়াহুড়োর মধ্যে না সেগুলোতে আর টিকিট পাওয়াটা সম্ভব হয়নি। তাই এত দূর এখন জার্নি করে তবেই আমাদেরকে মেন ট্রেনে উঠতে হবে। এই যে দেখুন চলে এসছে ট্রেন, চেপে পড়েছি এখন লোকাল ট্রেনে। এখান থেকে বর্ধমান পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 2 ঘন্টা সময় তো আমাদের লেগেই যাবে। আর তারপরে বর্ধমানে নেমেই 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমাদের পরের ট্রেনটা রয়েছে। সেটিতে করে আবার ডানকুনি পৌঁছাতে ওই ধরে রাখুন 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেই যাবে। ডানকুনি এখান থেকে আবার ট্রেন ধরে যাব আমাদের গন্তব্যে শিলং, মেঘালয়তে যাব। এখান থেকে এই সবে নামলাম। এবার চুলের অবস্থা, মাথার অবস্থা একদম শেষ হয়ে গেছে। আধা জার্নির মজা এখানেই শেষ। চলো এবার একটু ডিনার টিনার সেরে নিই, তারপর আবার ট্রেনের জন্য অপেক্ষা করব। আস্তে আস্তে মোটামুটি 11টা মতো বেজে যাবে। এখন রাত্রি 11:30, 12:30, সরি 12:30। এখন ফাইনালি ট্রেনে চেপেছি, শোবো। শরীরে আর এনার্জি নেই, এখন ঘুমোতে পারলেই শান্তি। ট্রেনটা যদি ঠিকঠাক সময় মতো আসতো তাহলে আমরা সন্ধে 6টার সময়তেই ট্রেনে উঠে পড়তাম। আর সেই ট্রেনে দেখুন চাপলাম এখন রাত্রি 12:30টায়। কি করিস? এদিক থেকে যাওয়ার সিটগুলো আমাদের বেশ ভালোই পড়েছে। শ্রীহানের বাবা ওইদিকে ওপরে চেপে পড়েছে, আর আমি এদিকের ওপরে, আর শ্রীহানের কাকাই নিচে। শ্রীহান গুড নাইট করে দাও। চলো গুড নাইট হয়ে গেছে, আর শরীরে এনার্জি নেই। চলো টাটা। এনজিপি ঢুকবো মনে হয় না, ওই জন্য চা বাগান শুরু হয়েছে। এখন ঢুকবো আমরা এনজিপি মানে নিউ জলপাইগুড়ি। তো তার আগে প্রচুর চায়ের বাগান রয়েছে, ট্রেন থেকে দেখা যাচ্ছে চায়ের বাগানগুলি। নর্থ ইস্টের এটাই মজা, প্রচুর চায়ের বাগান দেখা যায়। চায়ের গাছগুলো দেখলেই বোঝা যায়, একদম পুরো সমানভাবে সব কাটিং করা থাকে। চায়ের গাছগুলি দেখলেই বোঝা যাবে, দূর থেকেই চেনা যাবে ওগুলো চা গাছ। সব একদম সারি সারি লম্বা আর সমানভাবে সব কাটিং করা থাকে, একটু উঁচু নিচু না। 9:30 এখনো ব্রেকফাস্ট করেই উঠেছি, একটু ফ্রেশ হলাম। চুল কিছুই আশ্রয়, চুলে একদম পুরো জট পেকে গেছে। একটু ব্রেকফাস্ট করবো, এখনো কিছু আসেনি, জানি না কখন আসবে। একটা চা আর বিস্কুট খেলে সবাই একটু বসে আছি। ট্রেনটাও দাঁড়িয়ে গেল এখানে। এই ট্রেনের টিকিটের সাথে যেহেতু খাবারের কোনো রকম চার্জ নেয়নি, তাই খাবারটা পেতে না আমাদের একটুখানি বেশ অসুবিধেই হচ্ছে। আসলে যখন খাবার বিক্রি করতে এসছিল সেই সময় আমরা এতটাই ক্লান্ত ছিলাম, কারোর আর ঘুম থেকে ওঠারই সময় হয়নি, আর খাবারটাও নেওয়া হয়নি। এখন ট্রেনটা জলপাইগুড়িতে দাঁড়িয়ে রয়েছে, তো সেখান থেকেই অল্প করে একটু খাবারটা কিনে নিয়ে আসা হলো। আর এটা হচ্ছে দুপুরের খাবার। দুপুরের খাবারটা আমরা ট্রেনের থেকেই নিয়ে নিয়েছি। 3 জনের এখানে 3টে প্লেট রয়েছে। চলুন খুলে দেখি এগুলোতে কি কি দিয়েছে। যদিও বা আমরা
ডিমের থালিটায় অর্ডার করেছিলাম, ডিমের ঝোল তো থাকবেই, আর তার সাথে সাথে এই দেখুন দিয়েছে ডাল, আর ডালের এপাশটাতে আছে ছোলার ডাল আর আলু দিয়ে একটা তরকারি, আর এই প্যাকেটের এটা হচ্ছে সোনপাপড়ি। সাথে আবার আমরা একটা মিষ্টি দইও নিয়েছি, আর ওই টোটাল থালিটার দাম পড়েছিল 160 টাকা। দইটা তবে ওর সাথে নয়, দইটা পরে আমরা আবার কিন্তু আলাদা করে কিনেছি। ট্রেনের খাবারগুলো খেতে অতটা ভালো না হলেও এই দইটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তাই সকলের জন্য একটি করে নেওয়া হয়েছে। আমরা পেরোচ্ছি এখন ব্রহ্মপুত্র নদীর ব্রিজটা। অনেক চওড়া নদী না ব্রহ্মপুত্র, আসাম আর গুয়াহাটির কানেকশন। বইতে এই নদীর নামখানি আমরা কিন্তু বহুবারই পড়েছি, কিন্তু কখনো যে এই নদীটাকে এত সামনে থেকে দেখতে পাবো সেটা স্বপ্নেও কল্পনা করিনি। দেখুন ট্রেনে করে এই নদীর ব্রিজের ওপর থেকে কত সুন্দরভাবে আমরা পেরিয়ে যাচ্ছি। আর তাছাড়া এই সময় যেহেতু সূর্যটা ডুববে ডুববে, ট্রেনের ভেতর থেকে এই জিনিসটি দেখতেও কিন্তু লাগছে ভীষণ সুন্দর। চলো, শেষ হয়ে গেছে, আবার শুরু হলো ধান জমি। এখন রাত্রি 8টা, নামলাম সকলে গুয়াহাটি স্টেশনে, আর সবাই কিন্তু এখন ভীষণ রকম ক্লান্ত। ট্রেনটা যদি ঠিকঠাক আসতো আমরা কিন্তু দুপুর 12টার মধ্যেই এখানে নেমে পড়তাম, সেখানে 8 ঘন্টা মতো ট্রেনটা লেট করেছিল। শ্রীহানের বাবা আর কাকাই এখন গাড়ি বুক করতে ব্যস্ত, আর ততক্ষণে চলুন আপনাদেরকে রাতের গুয়াহাটি স্টেশনটা একবার দেখিয়ে নিয়ে আসি। যদিও বা এটাই কিন্তু আমারও প্রথমবার হবে স্টেশনটাকে দেখা। চলুন আমার সাথে সাথে আপনাদেরকেও একবার ঘুরিয়ে দেখাই। রাতের ভিউটা দেখি গুয়াহাটি স্টেশনের, এটা হচ্ছে রাতের ভিউটা। এই যে ঝান্ডাটা যাওয়ার সময় দেখিয়েছিলাম, এখন ঝান্ডাটা ঝান্ডার আবার ওপাশটাতে গিয়ে না দাঁড়িয়ে থাকে, ওই দিকটাতে গিয়ে আবার না দাঁড়িয়ে থাকে। আমাদের যে গাড়িটা বুক করা হয়েছে তাকে ঝান্ডাটার এপাশে আসতে বলা হয়েছে, তো সে এপাশে আসবে না ওপাশে আসবে সেটা নিয়ে একটা কনফিউশন হচ্ছিল। তো সামনেটা অনেকটা হেঁটে এসে তবে আমরা গাড়িটা পেলাম। এখন যাচ্ছি শ্রীহানের বাবার একজন কলিগের বাড়িতে, তো ওখানেই আমাদের গাড়িটাকে আর কি পার্ক করা হয়েছে। তো এখন সেখানে গিয়ে ডিনারটাও আমরা সেরে নেব, প্লাস গাড়িটা নিয়ে ওখান থেকে একবারে বেরিয়ে পড়ব শিলংয়ের উদ্দেশ্যে। এখন আমরা যেই রাস্তাটা ধরে এগোচ্ছি, রাস্তাটার দুধারেই দেখুন শুধু রয়েছে নামি দামি নানা ব্র্যান্ডের দোকানপত্র। এতখানি পথ আমরা চলে এলাম, কিন্তু কোথাও জানেন এক ফোঁটা নোংরাও কিন্তু চোখে পড়ল না। আর এইসব দেখে কিন্তু খানিকটা অনুমান করাই যায় যে এই শহরটা কতখানি সুন্দর পরিপাটিভাবে সাজানো গোছানো। স্টেশন থেকে এনাদের বাড়ির দূরত্ব ছিল মোটামুটি ওই 10 কিলোমিটারের মতো। রাস্তায় একটু আধটু জাম ছিল, হাসতে ওই জন্য একটু সময় লেগে গেল। আর এখন দেখুন পৌঁছেও গেছি। চলো চলো, হ্যাঁ দিদি। আমরা এখন যাদের বাড়িতে যাচ্ছি এই দুটি হলো তাদের রত্ন, মেয়েটি বড় আর ছেলেটি ছোট। আর ওই দেখুন আমাদের গাড়িটা ওখানেই দাঁড় করানো আছে। তো শ্রীহানের বাবা আমাদের যে বড় লাগেজগুলো ছিল সেগুলো একবারে গাড়িতেই ভরে দিচ্ছে, নাহলে আবার সেগুলোকে হাতে নিয়ে অতটা দূর আবার ওঠানামা করতে হবে। ওই জন্য কাজটি একেবারেই করে রেখে তারপরে ওদের বাড়িতে ঢুকবে। চলো। এই চ্যাং মাছটা বেশি বল দাও। চলো বসো, লেগে গেছে এখানে খাবার, এখন বসবো আমরা খেতে। চলো আয়, তুই একখানে বস। এখানে আসতে না আসতেই শ্রীহানের দেখুন সব ক্লান্তি একেবারে দূর হয়ে গেছে। এক তো নতুন জায়গা, তার উপরে একটা দাদা আর একটা দিদিও পেয়েছে, আর সাথে তো নানান ধরনের খেলনা জিনিসই রয়েইছে। শ্রীহানের বাবাও এখন এই বাচ্চাদের সাথে সাথে এখন যোগ দিয়েছে ওদেরকে একটু এন্টারটেন করার জন্য। তবে আজ হাতে সময়টা না বড্ডই কম, আমরা শুধু এখানে ডিনারটা করব আর তারপরেই বেরিয়ে যাব। যেতে হবে আবার অতখানি পথ,
আর তার উপর এতটা রাত, কোনোদিন তো এত রাতে শিলংয়ে যায়নি, তো জানা নেই এত রাতে পাহাড়ি রাস্তাঘাটগুলো কীরকম হয়, কীরকম কি গাড়ি চলে বা মানুষজন কিছু থাকে কি না। তাই আর কি মনে একটু করে বেশ চিন্তাও হচ্ছে। এখন বাজে 10টা 10, খাওয়া দাওয়া করে বেরোলাম। এখন যাব শিলং, দেখি রাতে কখন পৌঁছাই। এত রাতে প্রথম শিলং আজকেই যাচ্ছি। মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা সময় এখন লেগেই যাবে। আর তার উপর যদি রাতের বেলায় রাস্তাটা একটু খালি থাকে তাহলে হয়তো আরও তাড়াতাড়ি পৌঁছে যাব। যাই হোক, এখন মনে শুধু একটাই চিন্তা, কতক্ষণে বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে বিছানাটা পাবো। চলুন, ভ্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ভ্লগে।